আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী হিরোজুমান। চলে যাচ্ছি তার কাছে। রহমান রণ, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের চিত্র। দিন শেষে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার উপরে, ৩২২ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অর্থাৎ আমরা যেটি দেখেছি জানুয়ারিতে যে ট্রেন্ডটি রয়েছে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মধ্যে লেনদেন, সেটি দিয়ে শেষ হয়েছে আজ। ইন্ডেক্স কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। এই সপ্তাহে মোট ৫টি কার্যদিবসের মধ্যে ২টি কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে, ৩টি কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল। সেই হিসেবে গত সপ্তাহের তুলনায় মাত্র ৫ পয়েন্ট নেগেটিভ রয়েছে, কিন্তু তারপরেও মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে এই পুরো সপ্তাহটি, এবং আজকের দিনটি স্পেশালি পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ হয়েছে। দিন শেষে ইন্ডেক্স ৯.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৯৪ পয়েন্টে। ১৫৭টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে ১৫৬টি কোম্পানি শেয়ারের দাম, অপরিবর্তিত ছিল ৮৭টি কোম্পানি শেয়ারের দাম, এবং লেনদেন হচ্ছে ৩২২ কোটি ৯৩ লাখ টাকার। জানিয়ে দিচ্ছি টপ রেটে যে সকল কোম্পানিগুলো ছিল। প্রথম অবস্থানে ছিল গ্রামীণ ফোন, তারপর দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স, তৃতীয় অবস্থানে ছিল ফাইন ফুডস, চতুর্থ অবস্থানে অগ্নি সিস্টেমস, পঞ্চম অবস্থানে ওরিয়েন্ট ইনফিউশন। গ্রামীণ ফোন আজ লেনদেন হয়েছে ১৩ কোটি ২৮ লাখ টাকার মতো, কেবিপিপি লেনদেন হচ্ছে ১২ কোটি ৩০ লাখ টাকার মতো, ফাইন ফুডস লেনদেন হচ্ছে ১২ কোটি ১৫ লাখ টাকার মতো, অগ্নি সিস্টেমস লেনদেন হচ্ছে ৮ কোটি ৮৪ লাখ টাকার মতো, ওরিয়েন্ট ইনফিউশন লেনদেন হচ্ছে ৮ কোটি ৫৯ লাখ টাকার মতো। জানিয়ে দিচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে কোম্পানিগুলো। খান ব্রাদার্স আজকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে HR টেক্স, এটি ৯.৩৮% বৃদ্ধি পেয়েছে। ড্যাফোডিল কম্পিউটার রয়েছে তৃতীয় অবস্থানে, ৮.৮৯% বৃদ্ধি পেয়েছে। জিকিউ বলপেন রয়েছে চতুর্থ অবস্থানে, ৭.৬৩% বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট ফাইন্যান্স এটি বৃদ্ধি পেয়েছে ৬.৪৫%, এবং এটি ছিল পঞ্চম অবস্থানে। এখন জানিয়ে দিচ্ছি দর হারার ক্ষেত্রে, অর্থাৎ দর কমার ক্ষেত্রে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে। RSRM স্টিল সবচেয়ে বেশি দর হারিয়েছে ৬.৭৯%। রেনুক যজ্ঞেশ্বর ৫% মতো দর হারিয়েছে। SBSE ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এটি ৪.৩৪% দর হারিয়েছে। ওরিয়েন্ট ইনফিউশন দর হারিয়েছে ৪.০৫। মেঘনাপেট দর হারিয়েছে ৪.০২ ভাগ। এখন জানিয়ে দিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট আজ কেমন ছিল। সেক্টর ওয়াইজ মুভমেন্টে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংক খাতে। দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, তৃতীয় অবস্থানে টেক্সটাইল, চতুর্থ অবস্থানে মিসেলিনিয়াস, পঞ্চম অবস্থান ছিল ফুড অ্যান্ড অ্যালাইড। তো সবশেষে আমরা বলতে পারি যে এই সপ্তাহটি শেষ হয়েছে মিশ্র প্রবণতা দিয়ে। লেনদেন কিন্তু ঘুরে ফিরে সেই ৩০০ থেকে ৪০০ কোটির ঘরে রয়েছে, এবং সূচকের অবস্থানও গত সপ্তাহের সূচকের অবস্থান রয়েছে, বরঞ্চ গত সপ্তাহ থেকে ৫ পয়েন্ট কম রয়েছে এই সপ্তাহ শেষের সূচকের পরিমাণ। তো এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের সপ্তাহের শেষের লেনদেনের চিত্র। হিরো, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMB এর সাবেক সভাপতি মোহাম্মদ A হাফিজের সঙ্গে। মোহাম্মদ A হাফিজ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আমরা শুনছিলাম মার্কেট আপডেট 7 কার্যদিবস নতুন বছরে, তো এর মধ্যে আমরা দেখলাম মাত্র 3 কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছে। টার্নওভারটা আসলে আশা ব্যঞ্জক না, অনেক প্রত্যাশা নিয়ে আসলে বছরটা শুরু হলো। অনেক ঘটনাবহুল একটা বছর আমরা পার করেছি 2024। তো আমি একটু জানতে চাইবো, অনেক কিছু হচ্ছে, অনেক প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, অনেক সংস্কার হচ্ছে, কিন্তু মার্কেট বাড়ছে না, কেন বাড়ছে না? আসলে মার্কেট থেকে লোকজন কিন্তু সাইডলাইনে বসে আছে, এটা আমরা সবাই জানি, সবাই বুঝতেও পারি যে বসে আছে, বাট তারা কেন মার্কেটে নামছে না? কারণ তারা আস্থার জায়গাটা তো নাই, এটা তো সবাই বুঝতে পারে। আমরা কথা বলছি সবাই, পজিটিভলি কাজও করছি সবাই, এবং A to Z দেখে সবাই কিন্তু চিন্তা করছে মার্কেটটাকে এইখানে রাখা যাবে না। তার মানে মার্কেটটা যে একদম তলানিতে আছে এটা কিন্তু এখন সবার কাছে বোধগম্য, এবং everyone understand these things very clearly, কিন্তু বোঝার পরেও যারা ইনভেস্টর তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি না। আমরা বিভিন্ন রকম পলিসি নিয়ে কথা বলছি, কিন্তু কোন পলিসি এখন পর্যন্ত সেট করি নাই। আমরা বলছি এটা করা দরকার, ওটা করা দরকার, ওটা করা দরকার,
প্রেসক্রিপশন দিয়েছি অনেক, কিন্তু ওষুধ একটাও দেয়নি এখনো। আচ্ছা, ওষুধগুলো আসলে কোনগুলো? এই যে বিভিন্ন কিছু করা দরকার, এটা করা মানে দরকার, বিনিয়োগকারী আনতে হবে, বড় বিনিয়োগকারী সাইড লাইনে যারা। বলতেছি ভালো কোম্পানি আনতে হবে। আচ্ছা আচ্ছা বিনিয়োগকারী আচ্ছা। আনতে হলে যে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে উইথ দ্য প্রফিটেবিলিটি, উইথ দ্য প্রপার ইনভেস্টমেন্ট অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হবে, সেটা কি তৈরি করতে আস্থার হবে? জায়গাটা আসলে আরো শক্তিশালী করতে হবে। Right. এটা কিন্তু সবাই বুঝতেছি, এবং সবাই বলেও কিন্তু আমরা যেটা দিলে পরে ওষুধটা সারবে, যেটা দিলে পরে জ্বর হয়েছে এখানে আপনাকে প্যারাসিটামল বা এই ধরনের জিনিস একটা দিতে হবে, সেটা দিলে পরে জ্বরটা ভালো হয়ে যাবে, এবং সেই ওষুধটা কিন্তু এখন পর্যন্ত কেউ খায় নাই। কিন্তু বলা হচ্ছে সংস্কারের জন্য আরো একটু কষ্ট স্বীকার করতে হতে পারে বিনিয়োগকারীদের, এরকম কথা বলা হচ্ছে আসলে। আমাদের কোনো আপত্তি নাই, অন্যায় কাজ বন্ধ হোক, এটা আমরা মনে প্রাণে চাই, কারণ এই মার্কেট আমাদের অনেক স্বাদের মার্কেট। এই মার্কেট আমরা তৈরি করেছি আজকে থেকে কতদিন আগে, মার্কেটে চিনতো না। 96-এ যখন মার্কেট কেউ চিনতো না, তখন অনেকে বলে ডিবাকেল, অনেকে বলে ওটা বলে ওটা বলে, কিন্তু আসলে 96 সালের আগে শেয়ার মার্কেট কেউ চিনতো? 10% লোক আছে। সেখান থেকে প্রায় 30 বছর, এটা অনেক বড় সময়। অনেকটা বছর আমরা ফিরে আসছি। এই বছরগুলোতে আমরা কাজ যে করি নাই তা না, কিন্তু করেছি কিছু ভুল, আর বেশিরভাগই খারাপ কাজ করেছি। 30 বছর কি আমরা শুধু পিছিয়েছি কিনা, কারণ ইন্ডেক্সে কিন্তু অনেকগুলো কোম্পানি আসলে সেখানে গণনায় হচ্ছে না, 80টারও বেশি। সেক্ষেত্রে কি আমরা আরো পিছাইলাম কিনা, যেখানে পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু রেকর্ড করছে, তারাও কিন্তু আমাদের অবস্থানেই ছিল। কিভাবে দেখছেন? হ্যাঁ, আসলে তো পিছিয়েছি আমরা তো বলবো না যে এগিয়েছি, কারণ কিছু কোম্পানি নতুন আসছে, তাদের কোম্পানিগুলোর শেয়ার অ্যাড হয়েছে, তাতে ইন্ডেক্স বাড়া উচিত ছিল না? একটা ন্যাচারাল বৃদ্ধি তো হওয়া উচিত ছিল ইন্ডেক্সের, কিন্তু একই জায়গায় স্থবির অবস্থা আছে। এখানে আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইনফ্লো অফ ফান্ডস, বেশি প্রয়োজন ইনফ্লো অফ ফান্ডস। ফান্ড সেটা দেশীয় বিদেশীয়। আমি এই জন্য বারে বারে বলছি, আমাদের দেশি ফান্ডটা বসে আছে, তারা আস্থা পাচ্ছে না। এখন যদি আমরা বিদেশি ফান্ড আনতে পারতাম, তাহলে কিন্তু আস্থা জায়গাটা অটোমেটিক তৈরি হয়ে যেত। মানে আজকে এই অবস্থার জন্য কি নিয়ন্ত্রণ সংস্থা অনেকখানি দায়ী কিনা? আপনি আমরা যেটা দেখছি যে ন্যাচারাল যে স্ট্রেংথের কথা বলছেন, আমরা যেটা দেখি যে ফ্লোর প্রাইস ইস্যুটা কিন্তু আসলে ন্যাচারাল না। 1.5 বছর কিন্তু আমাদের মার্কেটে ফ্লোর প্রাইসের কারণে সময়টা নষ্ট হয়েছে। এরপরে যখন স্বাভাবিক শক্তি নিয়েই কিন্তু কোম্পানিগুলো উঠে যাচ্ছিল, ওই সময় কিন্তু ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো। তো সেখান থেকে 2 মাস পরে কিন্তু আবার ন্যাচারালি কিন্তু বাড়ছিল মার্কেট। ওইখানে জেড ইস্যুতে আবার মার্কেট পড়লো, আর অনেক ইস্যুস এর মধ্যে এসেছে, জরিমানা ইস্যু বলে, আবার জেড ইস্যু বলে, অনেক ইস্যুস। তো কি বলবেন আসলে? শোনেন, যে কোনো অন্যায়কে দায়ী করে, অন্যায়কারীকে দায়ী না করে। এখানে আপনি বলছেন নিয়ন্ত্রণ সংস্থা তো দায়ী না, নিয়ন্ত্রণ। মোহাম্মদ এ হাফিজ, আপনাকে সংযুক্ত করার জন্য আমরা অপেক্ষা করছি। দর্শক, মোহাম্মদ এ হাফিজ আমাদের আলোচনার সাথে ছিলেন। তিনি আসলে মার্কেট নিয়ে বলছিলেন। আসলে অনেক বছর আসলে তারা মার্কেটের সাথে আছেন, প্রায় 30 বছরের মতো, কিন্তু আসলে আমরা পিছিয়েছি। উনি যেটি বলছিলেন, আমরা জানি যে অনেক কোম্পানি আসলে বাজারে এসেছে, এবং ফ্লোর প্রাইসের কারণে কিন্তু অনেক কোম্পানি আসলে মার্কেটে আসলে ওইভাবে মুভমেন্টে না থাকার কারণে কিন্তু তারা কিন্তু ইন্ডেক্সের আসলে বাইরে। তো সেগুলোকে যদি যুক্ত করা হতো, আসলে আজকে ইন্ডেক্স কোথায় থাকতো? এই বিষয়গুলো নিয়ে বলছেন আসলে উনি আরো। আচ্ছা, আমরা মোহাম্মদ এ হাফিজকে সংযুক্ত করতে পেরেছি। মোহাম্মদ এ হাফিজ, প্লিজ। হ্যাঁ, আমি এখানে থেমে গেছিলাম লাইন ইয়ের কারণে। আমাদের আসলে দেখেন, যে কাজটা, যেটা অন্যায় কাজ সেটা অন্যায়, সেটা সবাই করলে অন্যায়, কিন্তু অন্যায়কারীকে দোষারোপ না করে অন্যায়টাকে দোষারোপ করে আমরা এখানে নিয়ন্ত্রণ সংস্থা আমাদের যথেষ্ট হেল্পফুল, তারা আমাদের কথা শোনেন মন দিয়ে, কিন্তু সেখানে যেটা করা প্রয়োজন, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যে কাজটা করার প্রয়োজন, আমার মনে হয় সেখানে একটা দক্ষতার অভাব দেখছি কিনা। তারা আসলে চাচ্ছে মার্কেট ভালো হোক, কিন্তু একটা অভিজ্ঞতা, দক্ষতার অভাব। যে কাজটা করা দরকার সেই কাজটা করতে হবে। আচ্ছা, করতে হবে না? এবং সেটা কে দিবে সাজেশন? দ্য পার্সন উইথ এক্সপেরিয়েন্স, দ্য পার্সন যাদের অভিজ্ঞতা আছে এই মার্কেটে, তাদের অনেক বছর অভিজ্ঞতা আছে। একজন নতুন মানুষ এসে কি নতুন আইন প্রণয়ন করতে পারবে? এবং তার করা আইন কি ঠিক হবে? আমি কথাটা কিন্তু বারে বলতেছি যে একজন দক্ষ লোক, যিনি জিনিসটা জানেন, বুঝেন, এবং যার অভিজ্ঞতা আছে, সবচেয়ে বড় জিনিস, তাদেরকে একত্র করে করলেই দেখবেন যে মার্কেটে ভালো গতি ফিরে আসবে। এবং ওয়ান গুড গেস্টার উইল টার্ন অ্যারাউন্ড দ্য মার্কেট। এখানে খালি কথায় বললে কাজ হবে না। আমরা টাস্ক ফোর্স গঠন করেছি, তাদের রিপোর্টের অপেক্ষা করছি। অবশ্যই অপেক্ষা করতে হবে, কিন্তু যা হয়েছে সেটা তো হয়ে গেছে, কিন্তু মার্কেটকে গতিশীল করতে হলে পরে কিছু
বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে হবে, বাস্তব ভিত্তিক পজিটিভ পদক্ষেপ নিতে হবে। খালি পদক্ষেপ নিলেই চলবে না। আমরা আইসিবির ফান্ড আসবে শুনছি, কোথায় তার কি প্রতিফলন মার্কেটে দেখছি? মার্কেটে দেখছি না। এখন আইসিবি ফান্ড একটা 5,000 কোটি টাকা, এই মার্কেটে 5,000 কোটি টাকা খুব বড় ফান্ড না, কিন্তু একটা আস্থার জায়গা তো দেয় মানুষের মনে, তাই না? সেটা যদি তারা করে থাকে, মার্কেটে সেটা রিফ্লেকশন আসতো, এবং সেটা রিফ্লেকশন আমাদের সাইডে বসে থাকা বিনিয়োগকারীরা তারাও দেখেন। এখন আইসিবি কে ফান্ড দেওয়া হয়েছে, আমরা শুনছি সে লোন গুলোকে অ্যাডজাস্ট করবে। এখন আমি একটু জানতে চাই, যে ফান্ড আইসিবি কে দেওয়া হলো, সেরকম ফান্ড আসলে অন্যদেরকে দেওয়া যেত কেন, যারা মার্কেটে অলরেডি ভালো করছিল? কিভাবে দেখেন? এবং আমরা যেটা জানি আইসিবির পোর্টফোলিওতে কিন্তু অনেক জাঙ্ক শেয়ার, অনেক বাজে শেয়ারের কথা আমরা শুনে থাকি, অনেক খারাপ ইনভেস্টমেন্টের কথা আমরা শুনে থাকি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আইসিবি কে ফান্ড দেওয়া হয়েছে, আইসিবি কিভাবে ব্যালেন্স করবে এটা তাদের এখতিয়ার, সন্দেহ নাই। কিন্তু তাদেরকে ফান্ড দেওয়া হয়েছে কোন উদ্দেশ্যে? আচ্ছা, উদ্দেশ্যটা হচ্ছে মার্কেটের সাপোর্ট দেওয়ার জন্য, একদম, তাই না? এখন মার্কেটের সাপোর্ট না দিয়ে ওনারা যদি সেটাকে, মানে আমি জানি না কিভাবে প্ল্যান করছেন, অত্যন্ত অভিজ্ঞতা মানুষ আমাদের বর্তমান চেয়ারম্যান, অনেক বছরের পুরনো অভিজ্ঞতা মানুষ, আমরা অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনার সিদ্ধান্ত তো ভুল হওয়ার কথা না, কিন্তু উনি তো মার্কেট উন্নয়নের জন্য কাজ করবেন। আমি আমার ঘর গোছানোর কাজ করবো, কিন্তু উন্নয়নের জন্য কাজ করবো না, এটা তো ঠিক না, তাই না? মার্কেটে যদি বিনিয়োগ আসতো, তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেতাম, ভলিউমও বাড়তো, ইন্ডেক্সও বাড়তো, বিনিয়োগকারী চলে আসতো যে না মার্কেটে আসছে। মার্কেটে টাকা আসে যাওয়ার জন্য না তো, কিন্তু আমাদের এই মার্কেটে টাকা আসে চলে যাওয়ার জন্য, তাই না? মার্কেটে আসে এটা কে কিভাবে প্রফিট নিয়ে বেড়ে যাবে সেই চিন্তাই হয়ে গেছে আমাদের। এটা হওয়া উচিত। আচ্ছা আচ্ছা। এখন এই যে এই মার্কেটকে আসলে গতিশীল করতে মার্কেট প্লেয়ার আসলে কতখানি দরকার বলে আপনি মনে করেন, অথবা কোন শেয়ার কেনা যাবে, কোন কেনা যাবে না, এরকম ডিসিশন দেওয়ার মতো এখতিয়ার আসলে দেওয়া উচিত কিনা বিভিন্ন পোর্টফোলিও ম্যানেজার অথবা কোম্পানিকে? কিভাবে দেখেন বিষয়গুলো? এখন এইখানে কে দিবে এই অ্যাডভাইসটা বলেন? এই অ্যাডভাইসটা দেওয়ার একটা মার্কেট ব্যাংকারদের, এই অ্যাডভাইসটা দেওয়ার এখতিয়ার হলো আপনার মিউচুয়াল ফান্ড যারা হ্যান্ডেল করেন তাদের। কিন্তু আসলে কি তারা দিতে পারতেছে? তারা তো দিতে পারতেছে না, তাই না? প্রবলেমটা হয়ে গেছে তো ওইখানে। যদি তারা সত্যিকার ভাবে আমাদের এখানে যদি মার্কেট মেকার থাকতো, 1টা 2টা 3টা 5টা 10টা মার্কেট মেকার থাকতো, তারা তো তাদের রোলটা প্লে করতে পারতো, তারা বলতে পারতো, অ্যাডভাইস করতে পারতো যে হ্যাঁ এই 10টা শেয়ার এই সপ্তাহে কেনা যায়। এরকম ইন্ডিকেশন তো বিভিন্ন মার্কেটে আছে, ফ্রি মার্কেট ইকোনমিতে দুনিয়ার সমস্ত দেশে। এবং এগুলোর অভাবেই কি যে জাঙ্ক শেয়ার, যে শেয়ারের কথা বলি, দুর্বল মৌলভিত্তিক শেয়ারের কথা বলি, এগুলো বাড়ছে কি? মানে যেহেতু কোনো জায়গাতে কোনো দিক নির্দেশনা আসছে না। হ্যাঁ হ্যাঁ, যেটাতে প্লেইং এর সুবিধা, যেটাতে প্লেইং এর সুবিধা সেটাতে তো ইনভেস্ট করবে। জি, আচ্ছা, যেটা প্লেইং করতে সুবিধা সেটাতে তো যাবে। মানুষ তো যেখানে প্রফিট হয় সেখানেই তো যাবে, তাই না? জি জি, সেটা নাকি? আপনি কি করবেন, আমি কি করবো? আপনি আরেকজনকে জিজ্ঞাসা করেন, যেখানে প্রফিট দেখবে সেখানেই যাবে। খালি প্রফিটটা দেখবে কখন, আর কোনটা তাদের রিয়েল প্রফিট, এটা বোঝাতে হবে মানুষকে। মানুষ বোঝে না যে তা না, কিন্তু আসলে বাস্তব ভিত্তিক হচ্ছে যখন তারা প্রফিট দেখে না, ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে ভালো ডিভিডেন্ড ডিক্লার হলো, শেয়ারের দাম পড়ে গেল। জি জি, তাহলে কি ঠিক হলো জিনিসটা? বলটা তো এখানে, মানে আর্লি ইনফরমেশন চলে যাওয়া, মার্কেটে ইনসাইডার ইনফরমেশন বের হয়ে যাওয়া, এগুলো তো মার্কেটের সবচেয়ে বেশি ক্ষতি করে, খুবই ক্ষতিকর আসলে। এবং এর জন্য অনেক বড় পানিশমেন্ট হওয়া উচিত আসলে। আমরা কিন্তু অনেক দেশে দেখি এসব ক্ষেত্রে অনেক বড় পানিশমেন্ট কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, পানিশমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের এখানে পানিশমেন্টটা আমি জানি না, আমাদের এখানে পানিশমেন্টটাকে নেগেটিভ নেওয়া হচ্ছে, কিন্তু পানিশমেন্ট হওয়া উচিত, আমি কিন্তু এটা সমর্থন করি। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তবে অবশ্যই হওয়া উচিত, তবে সেটি স্থান কাল পাত্র ভেদে আসলে সেই ডিসিশনটা দেওয়া উচিত কিনা, সিদ্ধান্তটা আসা উচিত কিনা, একদম 1 মিনিট জানতে চাইবো কি প্রত্যাশাটা আসলে আমরা 25-এ কি প্রত্যাশা করতে পারি আসলে ভালো কিছুর? আপনি যদি লক্ষ্য করে দেখেন, গত বছরের লাস্ট 2-3 মাসে কিন্তু আমাদের প্রত্যাশা আকাশচুম্বী ছিল যে এই বছর আসতে পরে 26-এ আসতে পরে মার্কেট ভালো হয়ে যাবে। 26-এর 1, 2, 3 করে আজকে 9টা দিন চলে গেছে, 9 তারিখ চলে গেল। হ্যাঁ, প্রথম সপ্তাহে বার করলাম, কিন্তু আমরা কিন্তু খুবই এক জায়গাতে বসে আছি। আসলে আর কি, যখন না বাড়ে তখন একদল লোক সিদ্ধান্ত নেয় দূর মার্কেটে বাড়তেছে না, বিক্রি করে দিই, তখন কিন্তু একটা সেল প্রেসার চলে আসছে, হুইচ ইজ নট গুড। আর ওই যে যার টাকার প্রয়োজন সে তো সেল করবি, বাড়তেছে না, ঠিক আছে আর বোধহয় বাড়বে না, এই ধরনের কথা কিন্তু এখন মার্কেটে চাওয়া হচ্ছে, কিন্তু এটা ঠিক না। এখন হচ্ছে ইনভেস্টমেন্ট টাইম, মার্কেট পি অনেক কমে, 10-এরও কমে কোথায় আছে মার্কেট পিটা, তো এখন তো ইনভেস্টেবল টাইম। আমি কাজ অত্যন্ত বোদ্ধ একজন ইনভেস্টর, অনেক বোদ্ধ, অনেক বড় তার পোর্টফোলিও,
তার সাথে এমনি কথা হচ্ছিল আমার। উনি বলেন না না এখন তো ইনভেস্টমেন্ট করার জায়গা না। তখন আমি তাকে বললাম যে দেখেন, আপনি যদি মার্কেটে, বাংলা কথা বলছি, যে আপনি যদি একটা কিছু কিনতে যান বাজারে, আপনি কখন কিনবেন? যখন বাজারের দাম কম থাকবে তখনই তো কিনবেন। তখন হ্যাঁ তাও তো ঠিক আছে, তাহলে এখন বাজারের দাম কম, আপনি কেন কিনবেন? দেন হ্যাঁ তাইলে তো ঠিক আছে, তাহলে তো এখনই তো কেনা উচিত। কিনে বসে থাকেন, বিকজ সিন্স ইউর ইনভেস্টর, আপনার এই টাকা নিয়ে তো আপনার খরচ পয়সা না, এই টাকা নিয়ে তো আপনার সংসার চালাতে হবে না। এটা ক্যাপিটাল মার্কেট, এখানে তো পুঁজি বিনিয়োগ করবেন, আপনি তো খরচ বিনিয়োগ করতে আসেন না এখানে। একদম আমরা খরচ বিনিয়োগ করেছি, ওরা সবাই খরচ বিনিয়োগ করছে। আমরা পুঁজিবাদী দেখি যেখান থেকে মানুষ হোপলেস হয়ে যায় সেখান থেকে মার্কেট আসলে ঘুরে দাঁড়ায়, এবং অনেকবার আমরা দেখেছি। সেই প্রত্যাশাটাই করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। যারা কাজ করছেন তাদের জন্য দোয়া করি, তারা যেন সঠিক কাজটা করেন এবং মার্কেটের জন্য ভালো হয়, বিনিয়োগকারীরা সবাই ভালো থাকেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুঁজিবাজারের সর্বশেষ অবস্থা পরিস্থিতি নিয়ে কথা বলছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMB এর সাবেক সভাপতি মোহাম্মদ A হাফিজ। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারে খবরাখবর। সূচকের মিশ্র দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 436 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,544 পয়েন্টে বেড়েছে। হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 19,286 পয়েন্টে কমেছে। সিঙ্গাপুরে STI সূচক এটি 17 পয়েন্ট কমে অবস্থান করছে 3,869 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,221 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 387 পয়েন্ট কমে অবস্থান করছে 77,761 পয়েন্টে কমেছে। থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জ সূচক এটি 15 পয়েন্ট কমে অবস্থান করছে 1,372 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ফেব্রুয়ারি 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $76.15, যা আগের দিনের চাইতে প্রতি ব্যারেলে $0.01 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেট প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,658, যার আগের দিনের চাইতে $3.19 কম। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $30.15, যার আগের দিনের চাইতে $0.04 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ এখন বিক্রি হচ্ছে 11,856 টাকা, আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বছর গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 538.00 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 1.7% বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পণ্য তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 68.14 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 0.09 সেন্ট কম। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পণ্য নম্বর 11 চিনির মূল্য এখন 19.24 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 0.21 সেন্ট কম। বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জানুয়ারি 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 41.10 সেন্ট, যার আগের দিনের চাইতে 0.49 সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 146 টাকা 82 পয়সা, বিক্রি হচ্ছে 154 টাকা 89 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 125 টাকা 92 পয়সা, বিক্রি হচ্ছে 132 টাকা 27 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা, বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 56 পয়সা, বিক্রি করছে 86 টাকা 78 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 35 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 50 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 32 পয়সা, বিক্রি হচ্ছে 32 টাকা 89 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 26 টাকা 89 পয়সা, বিক্রি হচ্ছে 27 টাকা 61 পয়সায়। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরো কিছু সংবাদ। ব্যাংক লুটের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে মাফিয়া কায়দায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে লুট হয় অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 লাখ কোটি টাকা।
সিস্টেমেটিক এই লুটপাটে মাফিয়া চক্রকে সহায়তা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ 3 জন গভর্নর এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো বিতর্কিত ব্যবসায়ীরা ঋণের নামে ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নেয় এই বিপুল অর্থ, যার বেশিরভাগই পাচার হয়েছে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। 18 মার্চ 2003 মার্কিন সেনারা বাগদাদের সন্নিকটে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন রিজার্ভ সরিয়ে ফেলতে হবে। লরিতে ভরে কেন্দ্রীয় ব্যাংক থেকে $92 কোটি সরিয়ে নিলেন তিনি। পশ্চিমাদের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে বা হ্যাকিংয়ের মাধ্যমে এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। তবে ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত 1 দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত $20 বিলিয়ন মার্কিন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট 3 জন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সময়ে ব্যাংকগুলো অর্থ তসরুফের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এদের আমলেই রিজার্ভ চুরি থেকে শুরু করে অর্থ পাচারের বড় বড় ঘটনা ঘটেছে। সুপরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই 10-12টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনিভাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের 1,75,000 কোটি টাকা ঋণের মধ্যে প্রায় 88,000 কোটি টাকা একাই বের করে নিয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ। এছাড়া ইউনিয়ন ব্যাংকের ঋণের 64% বা 18,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 60% বা 46,000 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 86% ঋণ একাই নিয়ে গেছে এস আলম। একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং ইউসিবিতেও বড় থাবা বসিয়েছে এস আলম গ্রুপ। হাসিনার পতনের পর দেশের যে 12টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এর 10টির মালিকানায় যুক্ত ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এই ব্যাংক লুটেরা। গত 10-12 বছরে এই ব্যাংকগুলোকে রাজনৈতিক ভাবে শক্তিশালী যে মালিক পক্ষ ছিল সেখানে, বিশেষ করে আমরা দেখেছি এস আলম গ্রুপ, শিকদার গ্রুপ, এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে। 70-80% অ্যাসেট মানে লোন ডিফল্টে চলে গেছে। এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো বেশিরভাগই টাকাগুলো ওই মালিক পক্ষগুলো নিয়ে পাচার করে দিয়েছে। ব্যাংক ডাকাতদের আর একজন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার এই উপদেষ্টা ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় $5 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপে ঋণের পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা, এর মধ্যে 20,000 কোটি টাকা খেলাপির খাতায়। সব মিলে জনতা ব্যাংকের মোট 60,489 কোটি টাকা খেলাপি ঋণের 32%ই সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের। রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল এক্সিম এবি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে সালমান ঋণের নামে লুট করেছেন আরও 25,000 কোটি টাকা। জয় শেখ হাসিনা। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক খাত থেকে চাঁদাবাজি করে হাসিনার তহবিল ভারী করেছেন তিনি। ঋণের নামে নিজেও নিয়েছেন বিপুল অর্থ। সিআইডির তথ্য মতে ব্যাংক থেকে কমপক্ষে 21,000 কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণ এখন 6,75,000 কোটি টাকা, যা শেখ পরিবার ঘনিষ্ঠ ব্যাংক মাফিয়াদের লুটপাটের ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশের যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের কিন্তু কোনো না কোনো লিগেসি এবং তাদের এঙ্গেজমেন্ট কিন্তু এই দেশে আছে। বেনামি সম্পদ এবং তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও যে সমস্ত সম্পদ তারা আরোহণ করেছেন কিংবা সেগুলো দিয়ে ম্যানেজ করছেন, সেই জায়গাগুলোতে পর্যন্ত আপনার হাত দিতে হবে। ব্যাংক লুটের মূল পৃষ্ঠপোষক হাসিনা পালিয়ে আছেন ভারতে। মাফিয়া লিডার এস আলম বিদেশে বসে মাঝে মাঝে ফোঁস করছেন, আবার কারো জায়গা হয়েছে জেলে। তবে লুটের অর্থ বেশিরভাগই পাচার হয়ে গেছে। এসব অর্থ ফিরিয়ে আনাই ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।
দর্শক এর সঙ্গে শেষ করছি আজকে 21শে বিজনেস। আগামী রোববার সকাল 10:30টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেস সব আয়োজন নিয়ে নতুনভাবে। দেখার আমন্ত্রণ রইল, এর সঙ্গেই থাকুন।